তো 1850 থেকে 1950 সালের ব্যবস্থাপনা, এই যুগটাকে বলা হয় ব্যবস্থাপনার স্বর্ণযুগ। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা ভালো করে মাথায় গেঁথে নেন। ব্যবস্থাপনার স্বর্ণযুগ কোনটি? এখান থেকে, এই লাইন থেকেই দুই ভাবে প্রশ্ন হইতে পারে। যদি আপনাকে বলা হয় ব্যবস্থাপনার স্বর্ণযুগ কোনটি, আপনি বলবেন শিল্প বিপ্লব পরবর্তী যুগ। ভালোভাবে গেঁথে নেবেন, কেন? কারণ এটা আপনাকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে, প্রিলিতেও আসতে পারে। ব্যবস্থাপনার স্বর্ণযুগ কোনটি? শিল্প বিপ্লব পরবর্তী যুগ। আবার যদি সালের কথা বলা হয়, 1850 থেকে 1950 সালের এই সময়টা হচ্ছে ব্যবস্থাপনার স্বর্ণযুগ। তাহলে সবাই আজকের পর থেকে বলতে পারবেন কিনা ব্যবস্থাপনার স্বর্ণযুগ কোনটি? শিল্প বিপ্লব পরবর্তী যুগ। যদি সময়ের কথা বলে, সেটি হচ্ছে 1850 থেকে 1950। এই সময়ের মধ্যে কি হয়? এই সময়ের মধ্যে শিল্প ব্যবস্থাপক, দার্শনিক, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, আচরণ বিজ্ঞানী, অঙ্কশাস্ত্রবিদ, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার বিভিন্ন পেশার ও চিন্তার মানুষ ব্যবসায়ের উন্নয়ন নিয়ে ভেবেছেন এবং নিজস্ব চিন্তাকে ব্যবসায়ের উৎকর্ষ সাধনায় প্রয়োগ করেছেন। কিভাবে ব্যবসাটাকে আরো ডেভেলপমেন্ট করা যায়, ব্যবসায়ের সিস্টেমটাকে, পরিচালনাটাকে, অপারেটিংটাকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন। ওই সময়ে উল্লেখযোগ্য কিছু মনীষীদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি হচ্ছেন F.W. টেলর এবং হেনরি ফেয়ল। তাহলে F.W. টেলর হচ্ছে কে? F.W. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। F.W. টেলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তার পুরো নাম কি? তার পুরো নাম হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেইলর। ফ্রেডারিক উইনস্লো টেইলর। তার বানানটা আপনারা সবাই দেখে নেবেন, বাংলা এবং ইংরেজি দুইটাই দেখে নেবেন। ফ্রেডারিক উইনস্লো টেইলর। তার জন্ম কত সালে হয়? F.W. টেইলরের জন্ম হয় 1856 সালে, মৃত্যু হয় 1915 সালে। তাহলে F.W. টেইলরের জন্মগ্রহণ করেন কত সালে? 1856 সালে জন্মগ্রহণ করেন, আর 1915 সালে মৃত্যুবরণ করেন। জাস্ট সালটাকে মাথায় একবার চিন্তা করেন, কল্পনা করেন। টেইলরের ছবিটা দেখেন, টেইলরের ছবি দেখে এরপর নিচে দেখেন কি লেখা আছে, F.W. টেইলর 1856 থেকে 1915। এবার সবাই 5 সেকেন্ড চোখ বন্ধ করেন। 5 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে আপনি চিন্তা করে দেখেন টেইলরের ছবিটা দেখতে পাচ্ছেন কিনা। টেইলরের ছবির নিচে নাম, নামের পাশে 1856, 1915, 1856 থেকে 1915 চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন কিনা আপনারা বলেন। যারা যারা চোখ বন্ধ করে 5 সেকেন্ডের মধ্যে তার ছবি এবং নামটা দেখতে পাইছেন, এবং তার নামের পাশে লেখা ছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তার এখানে পূর্ণ নামটা লেখা ছিল ফ্রেডারিক উইনস্লো টেইলর, জন্ম 1856 সালে, মৃত্যু 1915 সালে, জন্মগ্রহণ করেন কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে, আমেরিকায়। তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এই যে এই কথাগুলো আমি বলছি, এই লেখাগুলো আপনি চোখ বন্ধ করে আপনারা কে কে দেখতে পাইছেন বলেন, চোখ বন্ধ করে এই লেখাগুলো দেখা যাচ্ছে কিনা? 5 সেকেন্ড জাস্ট চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে আপনি এই কথাগুলো দেখেন কিনা। 5 মিনিট, 5 সেকেন্ড চিন্তা করেন। যদি এগুলো কি করে, যদি এখন আপনার এই চোখ বন্ধ করে আপনি এগুলো দেখতে পান, পরীক্ষার হলে আপনি দেখতে পাবেন। পরীক্ষার হলেও জাস্ট আপনি চিন্তা করবেন। আমি তো টেইলরের একটা ক্লাস করছিলাম, ওই ক্লাসের মধ্যে একটা ছবি দেখছিলাম। এই যে টেইলরের নিচে কি ছিল, তার সাল ছিল, তার বাম পাশে তার একটা নাম ছিল, বড় করে নাম, তার উপাধি ছিল, তার বড় পূর্ণ নাম ছিল, তারপর তার জন্মসাল কত ছিল, মৃত্যুসাল ছিল, কোন দেশে জন্মগ্রহণ করছে, এরপর তার উপাধি কি ছিল, এগুলো আমরা দেখলাম চোখ বন্ধ করে। তাহলে আপনি পরীক্ষার হলে চিন্তা করবেন, চিন্তা করলে আপনার এটা চোখের সামনে ভেসে উঠবে। এরপর কার্যভিত্তিক সংগঠন ও উদ্ভাবক বলা হয় কাকে? F.W. টেইলরকে। এই প্রশ্নটা এভাবে আসতে পারে, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক বলা হয় কাকে? F.W. টেইলরকে। তাহলে চোখ বন্ধ করে 1 সেকেন্ডে একবার চিন্তা করেন, 1 সেকেন্ডে নিজের মাথা আপনি একবার এই যে কল্পনা করে দেখেন, আপনার কল্পনায় আপনি এটাকে দেখতে পান, এই লাইনটা দেখেন কিনা। কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবক কে? এই যে এই ছবিটা দেখেন, F.W. টেইলর। তাহলে তিনি কার্যভিত্তিক সংগঠনের ধারণা কখন দেন? 1880 সালে। কার্যভিত্তিক ধারণা, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবন তিনি কত সালে করেন? 1880 সালে। এরপর তার গুরুত্বপূর্ণ দুইটা তথ্য, প্রকাশিত প্রথম বই, তিনি সর্বপ্রথম, সর্বপ্রথম বই লিখেন শপ ম্যানেজমেন্ট, কত সালে? 1903 সালে। F.W.
টেইলরের টেইলরের প্রথম বই হচ্ছে শপ ম্যানেজমেন্ট। তিনি 1903 সালে কি লিখেন, বই লিখেন। তাহলে আপনি চিন্তা করুন, আপনি কল্পনায় চলে যান, চোখ বন্ধ করে কল্পনা করেন। আপনি যে সুপার শপে যান, আপনারা এখানে প্রায় সবাই সুপার শপে যান, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনতে সুপার শপে যান। এই শপের যে ব্যবস্থাপনা, বিভিন্ন শপে গেলে আপনি কি দেবেন, প্রত্যেকটা শপের একটা ম্যানেজমেন্ট আছে না এখানে। এই এই বিভিন্ন সেক্টর থাকে, বিভিন্ন সেক্টরে সবাই এক একজন এক একটা ম্যানেজ করে। আপনি যে জিনিসটা কিনতে যাবেন এটার জন্য আপনার দেখবেন ওখানে একজন লোক দাঁড়ায় আছে। তো এরকম এই চিন্তা করলে পুরো শপের মধ্যে ওই সবগুলো মিলে সবগুলো একজন নিয়ন্ত্রণ করেন। তাহলে এই সব ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এই ধারণাটা দেন এফ ডব্লিউ টেলর। তাহলে আপনি যখন সুপার শপে যাবেন, যে কোনো শপে যাবেন, আপনি এফ ডব্লিউ টেলরের কথা চিন্তা করবেন, এটা কে করছে, এফ ডব্লিউ টেলর। তাহলে এখন একবার চোখ বন্ধ করে কল্পনা করে আপনি সুপার শপে ঘুরেন তো, সবাই মিলে একবার সুপার শপে ঘুরে আসেন। ঘুরে এসে চিন্তা করেন এই শপটা যেভাবে ম্যানেজমেন্ট করতেছে, এটা ধারণাটা সম্পর্কে প্রথম ধারণা দেন এফ ডব্লিউ টেলর। তিনি এটা সম্পর্কে বই লিখেন কত সালে, 1903 সালে। দেখেন তো চোখ বন্ধ করে মনে পড়ে কিনা। সাউন্ড আর কিভাবে বাড়াবো, সাউন্ড তো এখানে বাড়ানোর সিস্টেম নেই, সাউন্ড এখানে সর্বোচ্চ সাউন্ড আছে। আপনারা সবাই কি, সবার সাউন্ড কি কম শোনা যাচ্ছে, না দুই একজনের সমস্যা হচ্ছে? স্যার সাউন্ড তো অনেক জোরেই হচ্ছে। সাউন্ড ঠিক আছে, এটা আপনার বলার দরকার না, আপনি ওখানে চ্যাট বক্সে লিখেন। আপনারা কথা বলতে গেলে দেখা যায় পরে রেকর্ডটা আপনারা ক্লিয়ার শুনতে পাবেন না। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, তাহলে সুপার শপ থেকে সবাই ঘুরে আসছেন কিনা? সবাই দুই সবাই সেকেন্ড সুপার শপ থেকে ঘুরে আসেন, সুপার শপে গিয়ে চিন্তা করেন এই যে সবগুলোর ম্যানেজমেন্ট সিস্টেম কেমন হবে। তাহলে সব ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন কে, সব ম্যানেজমেন্ট নিয়ে সর্বপ্রথম বই লিখেন এফ ডব্লিউ টেলর। কত সালে, 1903 সালে। এরপর তার প্রকাশিত বিখ্যাত একটি বই আছে। তাহলে দুইটা বই তার গুরুত্বপূর্ণ। প্রথম বই তিনি লিখেন সব ম্যানেজমেন্ট নিয়ে, বিখ্যাত একটা বই লিখেন প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, যেটা তার জীবনে একটা অমরত্ব এনে দিয়েছে, অর্থাৎ তাকে বিখ্যাত বানিয়েছে, যেটার কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। যেটার কারণে, যে বইয়ের কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তাহলে তিনি বই লিখেন সাইন্টিফিক ম্যানেজমেন্ট, কত সালে লিখেন, 1911 সালে। তিনি সাইন্টিফিক ম্যানেজমেন্ট লিখেন কত সালে, 1911 সালে। এরপর তার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ব্যবস্থাপনার 4টি নীতি তিনি প্রণয়ন করেন। ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ 4টা নীতি এফ ডব্লিউ টেলর প্রণয়ন করেন। আবার যদি বলা হয় হেনরি ফিওল কয়টি নীতি প্রণয়ন করেন, হেনরি ফিওল কয়টা নীতি প্রণয়ন করেন, সবাই এটা জানেন, 14টা নীতি। তাহলে পরীক্ষায় খুবই সতর্কভাবে এখান থেকে ধরেন এই প্রশ্নটা ধরেন আসার সম্ভাবনা 99%। এর মধ্যে দেখবেন আপনারা এখানে যারা জয়েন করছেন এদের মধ্যেও আপনি পারেন, খুব মুখস্থ পারেন, একদম খুব ভালোভাবে পারেন। তারপরও কেউ না কেউ ভুল করবেন। কিভাবে ভুল করবেন, কারণ আপনার বাসায় বসার যে টেম্পারেচার, আপনি বাসায় যে রিল্যাক্সে বসে শুয়ে বসে ক্লাস করতেছেন, জামা খুলে কেউ একবারে গেঞ্জি পরে ক্লাস করতেছেন, যে যেভাবে ইচ্ছে করতেছেন, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, এই রিল্যাক্স, এই শান্তি, এই প্রশান্তি নিয়ে তো আপনি সেখানে পরীক্ষা দিবেন না। আপনার মাথা সেখানে ঠিকমতো কাজ করবে না, আপনি পারা জিনিসও ভুল করে ফেলবেন। আর বিসিএস এর ফাঁকটা কোথায় হয়, তখন দেখা গেল পরীক্ষায় জানতে চাইলো হেনরি ফিওলের নীতি প্রণয়ন করেন কয়টি। আপনি চোখ বন্ধ করে এখানে চার দেখে, প্রথম অপশনে চার দেখে আপনি এটা বৃত্তটা ভরাট করে ফেলছেন। কিন্তু পরে শেষ অপশনে গিয়ে দেখলেন আহারে এখানে তো দেখি 14 আর নিচে আছে। আপনি খেয়াল করেন, আপনি চার দেখে প্রথম বৃত্তটা ভরাট করে ফেলছেন, পরে দেখা যাবে পরে আরেকটা বৃত্ত ভরাট করবেন, আপনার ওএমআর বাতিল হয়ে যাবে। দুইটা বৃত্ত আপনি কখনো ভরাট ভরাট করবেন না। তাহলে অপশন গুলো দেখে বুঝে শুনে করবেন। নাম দেখবেন কে, যদি টেলর হয়, যদি কি হয়, টেলর হয়, দেখেন যদি টেলর হয় তাহলে কি করবেন, তার টেলর নীতি হচ্ছে কয়টা, 4টা। আর হেনরি ফিওলের নীতি কয়টা, 14টা। হেনরি ফিওলের নীতি 14টা, মনে থাকবে। টেলরের নীতি কয়টা, 4টা। আর হেনরি ফিওলের নীতি 14টা। তাহলে অপশন আগে খেয়াল করবেন কার নাম বলছে। এমনও হইতে পারে আপনাকে বলা হয়েছে টেলরের নীতি কয়টি, তো প্রথম দেওয়া আছে 14টি। হয়তো আপনি এমন অবস্থায় পরীক্ষা আনসার করতেছেন, দেখা যাবে আপনার চোখে পড়তেছে 4, আপনি প্রথম 14কে 4 মনে করে দাগায় ফেলছেন, বৃত্ত ভরাট করে ফেলছেন, কিন্তু নাম্বারটা ভুল করে ফেলছেন। পরে এগুলো খেয়াল করতে হবে, পরীক্ষার হলে পিএসসির ফাঁকটা কিন্তু এভাবেই দেয়।
আরো বিভিন্ন ভাবে ফাঁদে আপনাকে ফেলবে। এটা আমরা যখন যেখানে আসবে তখন সেখানে বলবো কিভাবে আপনি ফাঁদে পড়তে পারেন। তাহলে এরপর দেখেন, ইলিয়ট ক্রেসন মেডেল পান 1902 সালে। F.W. টেলর ইলিয়ট ক্রেসন মেডেল পান 1902 সালে। যে তথ্যটা আপনারা অধিকাংশ বইতে হয়তো পাওয়ার সম্ভাবনা কম, খুব কম বইতে এটা হয়তো পাইতে পারেন। তাহলে বলেন, F.W. টেলর কি মেডেল পান? সবাই চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? লিখলে আপনার জিনিসটা আরো ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। ইলিয়ট ক্রেসন মেডেল কি মেডেল বলেন? 2 সেকেন্ডের মধ্যে লিখেন, শর্টকাটে লিখেন, আপনি সংক্ষেপে লিখেন। ইলিয়ট ক্রেসন মেডেল 1902 সালে পান। কত সালে পান? 1902 সালে। এখন কথা হচ্ছে, ইলিয়ট ক্রেসন মেডেল তিনি কত সালে পান? 1902 সালে পান। কে পায়? F.W. টেলর নাকি হেনরি ফেয়ল? F.W. টেলর। তাহলে যদি আপনাকে বলা হয় ইলিয়ট ক্রেসন মেডেল পান কে, ইলিয়ট মেডেল, এই মেডেলটা কে পায়? F.W. টেলর। যদি বলা হয় কত সালে পান? 1902 সালে পান। আজ প্রথম শুনলাম। আজ প্রথম শুনছেন কে? আদুরি আহমেদ? আজকে প্রথম কি শুনছেন? এই যে F.W. টেলর যে মেডেলটা পাইছে এটা? জি স্যার। আচ্ছা, এইটা আর কি আজকে প্রথম কে কি শুনছেন? টেইলর যে মেডেলটা পাইছে, এই মেডেলের নাম কে কি শুনছেন আজকে প্রথম? চ্যাট বক্সে লিখেন, আমি। আচ্ছা, আপনারা অনেক কিছু শুনবেন, নতুন নতুন এই কোর্সের মধ্যে অনেক কিছু শুনবেন যেটা আপনারা আগে শুনেন নাই, শুনলেও মনে নাই, অথবা কখনোই শুনেন নাই, এরকম অনেক নতুন তথ্য আপনারা জানবেন ইনশাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে, ইলিয়ট ক্রেসন মেডেল এটা আসলে কি? এটা তাকে কে দেয়? এই মেডেলটা তাকে কে দেয় বলতে পারবেন? নিশ্চয়, যেহেতু সেই মেডেলটা পাইছে, এই মেডেলটা তাকে কোনো না কোনো এই ব্যক্তি বা প্রতিষ্ঠান তো দিছে, দিছে না? তাহলে এখন কথা হচ্ছে, এটাও তো প্রশ্ন হতে পারে, F.W. টেলরকে ইলিয়ট ক্রেসন মেডেল এটা কে প্রদান করেন? এখানে যে আপনারা চাইলে নোট করতে পারেন, এটা প্রদান করেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। এলিয়ট ক্রেসন মেডেল প্রদান করেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। F.R.A.N.K.L.I.N, ফ্রাঙ্কলিন, I.N.S.T.I.T.U.T.E, ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট 1902 সালে F.W. টেলরকে কি দেয়? ইলিয়ট ক্রেসন মেডেল কি করে প্রদান করেন। এখন এই পুরস্কার যিনি প্রদান করতেন, ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের একজন সদস্য ছিলেন, তিনি ছিলেন ফ্রাঙ্কলিন ইনস্টিটিউটের একজন সদস্য। এই সদস্য যখন এই ইনস্টিটিউটটা প্রদান করেন, যখন কি করেন, তার এই যে মেডেলটা তিনি পুরস্কার দিবেন এটা চালু করেছিলেন, তখন তিনি $1000 দান করেছিলেন। এই পুরস্কারটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন শিল্প এবং বিজ্ঞানে কোনো গুরুত্বপূর্ণ আবিষ্কার যখন কেউ করে, অথবা কোনো উপকারী যন্ত্রের উদ্ভাবন যখন কেউ করে, অথবা কোনো উপকারী বিষয়ের যখন উন্নতি কেউ অবদান রাখতে পারে, অথবা কোনো নতুন প্রক্রিয়া উপকরণের জন্য তারা এই মেডেলটাকে প্রদান করতেন। কে করতেন? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট, ওই প্রতিষ্ঠানটা। তো এই প্রতিষ্ঠানটা প্রথম পুরস্কার 1875 সালে ক্র্যাসন, ক্র্যাসন একজন ব্যক্তি ছিলেন, তার নামের উপরে এই মেডেলটাকে নামকরণ করা হয় ক্র্যাসন মেডেল। তাহলে তার মৃত্যুর 21 বছর পরে, ওই ব্যক্তি কোন ব্যক্তি? ক্র্যাসন 21 বছর পর যখন মারা যায়, তখন এই প্রথম পুরস্কারটা দেয়া হয়। 1998 সাল পর্যন্ত, প্রায় 1998 সাল পর্যন্ত এই পুরস্কারটা তখন দেয়া হইতো। কত সাল পর্যন্ত দেয়া হইতো? তাহলে ইলিয়ট ক্র্যাসন মেডেল এই পুরস্কারটা তখন নতুন নতুন উদ্ভাবনের জন্য দেয়া হইতো, প্রায় 1998 সাল পর্যন্ত দেয়া হইতো। তারপর এরপরে কি হয়? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট তাদের পুরস্কারগুলোকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ড নামে একত্রিত করে ফেলে, একসাথ করে ফেলে। তাহলে ইলিয়ট ক্র্যাসন মেডেলটাকে একটা সময় এসে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ড নামে কি করে একীভূত করে ফেলে। তাহলে
এটাও আপনারা নোট করতে পারেন। ইলিয়ট ক্রেসন মেডেলটাকে 1998 সালের পর থেকে ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট কি করে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন অ্যাওয়ার্ডস নামে একীভূত করে ফেলে, নামটা পরিবর্তন করে ফেলে। তাহলে যেহেতু আমরা এফডব্লিউ টেইলর নিয়ে কথা বলতেছি, টেইলরকে দেওয়া হয় ইলিয়ট ক্রেসন মেডেল। তাহলে ইলিয়ট ক্রেসন মেডেল ওই প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান? ফ্রাঙ্কলিন ইনস্টিটিউট। তারা সর্বমোট 268টি, 268, 268টি মেডেল, এই পুরস্কারটা তারা দিয়েছিল 268 জনকে। তার মধ্যে এই পুরস্কারটা আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তারা পায়। যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি। আলেকজান্ডার গ্রাহাম বেল এই পুরস্কারটা তিনি পাইছিলেন। হেনরি ফোর্ড পাইছিলেন। তারপর ফ্রান্সিস জ্যাকনিন্স একজন ব্যক্তি, তিনি পাইছিলেন। জো মিল্টন ম্যাকর্ড পাইছিলেন এই পুরস্কারটা। এটা এটা একটা মূলত, আপনারা গোল্ড মেডেল শুনুন না, গোল্ড মেডেল। আমাদের বাংলাদেশে গোল্ড মেডেল অনেক অনেক জায়গায় গোল্ড মেডেল দেয় না, নাম শুনছেন না গোল্ড মেডেল? এই পুরস্কারটা সেম ওদের জন্য একটা ছিল সোনালী পদক, অর্থাৎ গোল্ড মেডেল স্বরূপ। বুঝছেন কিনা? আর ওই মেডেলের মধ্যে এলিয়ট ক্রেসন যে ব্যক্তির নামে মেডেলটা দেওয়া হতো তার একটা ছবি থাকতো। নোবেল প্রাইজের, নোবেল প্রাইজের নাম শুনছেন? নোবেল প্রাইজের যে নোবেল, এই যে ব্যক্তির নামে পুরস্কারটা দেওয়া হতো তার ছবি থাকতো। এরকম করে ওই মেডেলের মধ্যে এলিয়ট ক্রেসনের ছবি থাকতো। এরপর আমরা আসি, এফডব্লিউ টেলর কর্মজীবন কখন শুরু করেন? এফডব্লিউ টেলর কি করেন, কর্মজীবনটা কখন শুরু করেন? 1875 সালে। কত সালে? 1875 সালে একটি ট্রেনিং ইনস্টিটিউটের প্যাটার্ন প্রস্তুতকারী মেকানিকের কাজ শিখতে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। তাহলে তার কর্মজীবন শুরু 1875 সালে। এরপর 1878 সালে টেলর মিডভেল স্টিল কোম্পানিতে মেকানিক হিসেবে যোগ দেন। দক্ষতা, প্রতিভা এবং প্রজ্ঞার বলে 1884 সালে মাত্র 28 বছর বয়সে মিডভেল কোম্পানিতে প্রধান খনি কৌশল পদে তিনি উন্নীত হন, তিনি পদোন্নতি পান। 1890 সালে মিডভেল কোম্পানি থেকে ইস্তফা দিয়ে, অর্থাৎ 1890 সালে মিডভেল কোম্পানি থেকে তিনি, এফডব্লিউ টেলর বিদায় নেন, অর্থাৎ অবসরে যান। এরপর 1990 সাল পর্যন্ত কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছিলেন বিনা পারিশ্রমিকে। তখন কোনো টাকা পয়সা তিনি নিতেন না, ফ্রিতে তিনি তখন জাস্ট কনসালটেন্সি করতো, কনসাল্টিং ইঞ্জিনিয়ার হিসেবে পরামর্শ দিতেন। জীবনের বাকি সময়ে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন এবং নতুন ধারণার প্রবক্তা হিসেবে তিনি কাজ শুরু করেন। সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হয়েছেন। তাহলে আপনাদের এখান থেকেও প্রশ্ন হতে পারে, সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হওয়া একজন ব্যক্তির নাম বলুন, অথবা বলতে পারে কে, কোন ব্যক্তি সাধারণ শ্রমিক থেকে বড় কারখানার শীর্ষ পদে আসীন হয়েছিলেন? তিনি হচ্ছেন এফডব্লিউ টেলর। শ্রম উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনশক্তির পূর্ণ ব্যবহারের জন্য বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের উদ্ভাবন করেন। এতে ব্যবস্থাপনা চিন্তাধারায় পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে এফডব্লিউ টেলর যেহেতু জব করেছেন, চাকরি করেছেন, তার ওই প্রতিষ্ঠানগুলোতে তিনি কিছু ত্রুটি ধরতে পেরেছেন। সেই ত্রুটিগুলো কি ছিল? তিনি যে সমস্যাগুলো, ওই প্রতিষ্ঠানের সমস্যাগুলো বের করেন, সেই সমস্যাগুলোর প্রথম সমস্যা ছিল কর্মী ও ব্যবস্থাপক কারোরই নিজ দায় দায়িত্ব সম্পর্কে ধারণা নেই, স্বচ্ছ ধারণা নেই। তাহলে আপনাকে যদি বলা হয় কর্মী ও ব্যবস্থাপক কারোরই নিজ দায় দায়িত্ব সম্পর্কে স্বচ্ছতা নেই, এই ত্রুটি প্রথম কি ধরেন? এই ত্রুটি ধরেন এফডব্লিউ টেলর। কর্মপদ্ধতির কোনো নির্দিষ্ট মান স্থাপন করা হয়নি, কর্মপদ্ধতির মান স্থাপন করা হয়নি। শ্রমদক্ষতা বৃদ্ধির নিমিত্তে কোনো প্রণোদনা ব্যবস্থা নেই। কর্তা ব্যক্তিদের হাতে সৈনিক সুলভ শাসনদণ্ড বর্তমান। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুমান, অতীত অভিজ্ঞতা ও হাতুড়ে পদ্ধতি নির্ভর। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনুমান, অতীত অভিজ্ঞতা আলোকে অথবা হাতুড়ি পদ্ধতি নির্ভর। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন এফডব্লিউ টেলর। যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে কর্তা ব্যক্তিদের হাতে সৈনিক সুলভ শাসনদণ্ড বর্তমান, এই কথাটি কে বলেছেন? এই কথাটিও বলেছেন এফডব্লিউ টেলর। শ্রমিকদের দক্ষতা যাচাই না করেই কাজ দেয়া হয়। কাজের মান উন্নয়নে গবেষণা কাজ কোথাও পরিচালিত হয় না, এটাও কে বলেন?
FW টেইলর তিনি এই ত্রুটিগুলো ধরা পড়ে। কয়টা ত্রুটি? 1 2 3 4 5 6, এই 6টা ত্রুটি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন। এই সমস্যাগুলো চিহ্নিত